Hello friends, I am MD Harun Al Rashid and it's your YouTube channel Harun Biozone. Today in this video I will discuss about fertilization and implantation. মানে কিভাবে নিষেক হচ্ছে এবং কিভাবে জরায়ুতে গিয়ে সে নিষিক্ত ডিম্বাণুটা ইমপ্লান্ট হচ্ছে অর্থাৎ রোপিত হচ্ছে সে ব্যাপারে আজকে আলোচনা করব from the chapter class 12 human reproduction especially for NEET aspirant. First, fertilization and implantation. The fertilization মানে কিভাবে তোমার শুক্রাণু এবং ডিম্বাণু পরস্পরের সঙ্গে মিলিত হয়ে জাইগোট তৈরি করছে। ইমপ্লান্টেশন মানে হচ্ছে যে সেই নিষিক্ত ডিম্বাণু ফেলোপিয়ান টিউব দিয়ে এসে আবার জরায়ুতে কিভাবে ইমপ্ল্যান্ট হচ্ছে এটা নিয়ে আমরা আলোচনা করছি। First, during implantation, during copulation, কপুলেশন মিন হচ্ছে সেক্সুয়াল ইন্টারকোর্স বা জননগতভাবে যখন মিলিত হচ্ছে সেটাকে আমরা কপুলেশন বা কয়টাস বলছি। সিমেন ইজ রিলিজড বাই দ্য পেনিস ইনটু দ্য ভেজাইনা, দ্যাট ইজ কল্ড ইনসেমিনেশন। মানে যখন ধরনের সেক্সুয়াল ইন্টারকোর্স হয় সেই সময় পেনিসটা সার্ভিক্স রিজিয়ন, এই যে ভেজাইনাল অঞ্চলে এটা সার্ভিক্স রিজিয়ন, তো সেখানে স্পার্মগুলোকে ছেড়ে দেয় সিমেনের মাধ্যমে এবং সে স্পার্মগুলোকে ছেড়ে দেওয়ার পদ্ধতি বা স্পার্মগুলোকে ভেজাইনার মধ্যে এন্ট্রি করার পদ্ধতিটার নামই হচ্ছে ইনসেমিনেশন পদ্ধতি। দ্য মোটাইল স্পার্মস সুইমস র্যাপিডলি। এরপরে যে স্পার্মগুলো এখানে ছুটলো বা এখানে আসলো সে খুব তাড়াতাড়ি কী করলো, তারা সুইম করতে শুরু করলো। কোথায়? এই ইউটেরাসের মধ্য দিয়ে ফেলোপিয়ান টিউবের দিকে। পাস থ্রু দ্য সার্ভিক্স, এন্টার ইনটু দ্য ইউটেরাস and finally reach the ampullary region of the fallopian tube. তার প্রথমে কি করলো, তারা প্রথমে প্রথমে ভেজাইনাতে এসে পৌঁছালো, ভেজাইনা থেকে সার্ভিক্স হয়ে চলে গেল কোথায়, জরায়ু, জরায়ু থেকে তারপর চলে গেল ফেলোপিয়ান টিউব এবং শেষ পর্যন্ত অ্যাম্পুলা পোর্শন যেখানে এগটা ওয়েট করছে। The ovum is released by the ovary. It is also transported to the ampullary region where fertilization takes place. তাহলে এই যে ওভারি বা ডিম্বাশয়, এই ডিম্বাশয়ে এগটা তৈরি হওয়ার পর সেটা ফেলোপিয়ান অ্যাম্পুলা, এটা কি, এটা হচ্ছে তোমার ফিঙ্গার লাইক প্রজেকশন। এখান দিয়ে আসার পরে সে ফেলোপিয়ান টিউব হয়ে কোথায় আসবে, অ্যাম্পুলারি। অ্যাম্পুলারি যেটা সোয়েলিং পোর্শন যেখানে ফার্টিলাইজেশন টেক্স প্লেস হয়। ফার্টিলাইজেশন ক্যান only occur if the ovum and sperms are transported simultaneously to the ampullary region. এই অ্যাম্পুলার রিজিয়নে যদি একই সময় এগ এবং স্পার্ম পৌঁছায় তবে একমাত্র নিষিক্ত হবে। দেখা গেল এগ আগে পৌঁছে গেল, স্পার্ম নেই, স্পার্ম হয়তো 72 ঘন্টা পরে পৌঁছালো বা 48 ঘন্টা পরে পৌঁছালো, তখন কিন্তু ফার্টিলাইজেশন হবে না। বা স্পার্ম আগে পৌঁছে গেছে, তার হয়তো 72 ঘন্টা পরে এগ পৌঁছাচ্ছে, তবে কিন্তু সেখানে হবে না, ফার্টিলাইজেশন হবে না। সাইমালটেনিয়াসলি একই সময় যখন এগ ছাড়বে এই স্পার্মটা আসবে, কারণ এগটা হচ্ছে কি 48 আওয়ার্স পর্যন্ত লাইভ থাকতে পারে এবং স্পার্মটা জরায়ুর মধ্যে তোমার 48 to 72 আওয়ার্স জীবিত থাকে। দিস ইজ দ্য রিজন হোয়াই নট অল কপুলেশন লিডস টু ফার্টিলাইজেশন অ্যান্ড প্রেগনেন্সি। এই জন্য সব কয়টাস অর্থাৎ সব সেক্সুয়াল ইন্টারকোর্স, সব যৌন মিলন কিন্তু বাচ্চা নিয়ে আসে না। একমাত্র নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট মেনস্ট্রুয়াল সাইকেলের নির্দিষ্ট পর্যায়ে সেক্সুয়াল ইন্টারকোর্স হলে তবে সেটা কেন তোমার ফার্টিলাইজেশন, বিশেষ করে তোমার 13 থেকে 18 দিনের মধ্যে, মেনস্ট্রুয়াল সাইকেলের 13 থেকে 18 দিনের মধ্যে যদি সেক্সুয়াল ইন্টারকোর্স হয় তবে একমাত্র প্রেগনেন্সি আসার চান্স থাকে। কারণ 13 থেকে 15 দিনের মধ্যে অ্যাভারেজ 14 দিনে ওভুলেশন হয় এবং সেটা 2 দিন যদি জীবিত থাকে তোমার জরায়ুর মধ্যে বা ফেলোপিয়ান টিউবের মধ্যে, তো স্পার্ম আসলে সেই সময় ফার্টিলাইজেশন হয়ে যাবে। তারপর কি হলো, এই সিঙ্গেল একটা পার্টিকুলার তোমার স্পার্ম কি করবে, একে ফার্টিলাইজ করবে, এগকে ফার্টিলাইজ করে। এবার আমরা দেখব দ্য প্রসেস অফ ফিউশন অফ স্পার্মস উইথ অ্যান ওভাম ইজ কল্ড ফার্টিলাইজেশন। ফার্টিলাইজেশন মানে কি, যখন একটা স্পার্ম একটা ওভাম বা এগকে নিষিক্ত করবে তখন সেটা হচ্ছে ফার্টিলাইজ করবে, তখন সেই প্রসেসটাকে বলা হয় ফার্টিলাইজেশন প্রসেস। During fertilization, a sperm comes in contact with the
zona pellucida layer of the ovum and induce changes in the membrane that block the entry of additional sperms. তাহলে এখানে এই ছবিটা লক্ষ্য করে একটু, প্রথমে যখন এখানে মনে হচ্ছে 1.2 বিলিয়ন স্পার্ম ফার্টিলাইজ করার জন্য তোমার এগোচ্ছে, আগে একটা এগকে ফার্টিলাইজ করার জন্য, কিন্তু সেখানে মাত্র একখানা অনলি ওয়ান স্পার্ম তোমার ফার্টিলাইজ করতে পারবে। কেন পাবে না অন্যগুলো? কারণ যখন তোমার স্পার্ম আসছে, স্পার্মের মাথায় কি রয়েছে? অ্যাক্রোজোম। এই অ্যাক্রোজোমে কি রয়েছে? অ্যাক্রোলাইসিন রয়েছে, অ্যাক্রোলাইসিন বা হায়ালুরোনিডেজ এনজাইম। তারা প্রথমে কি করলো, করোনা রেডিয়াটা বের হয়েছে জোনা পেলুসিডা রিজন। জোনা পেলুসিডা রিজনের এর তিনটে লেয়ার থাকে জোনা পেলুসিডার, ZF1, ZF2 এবং ZF3, তিনটে লেয়ার থাকে। এখানে তিন ধরনের রিসেপ্টর থাকে, এর মধ্যে ZF3 যে রিসেপ্টরটা রয়েছে, সেই রিসেপ্টরটা কি করবে? স্পার্মকে অ্যাকসেপ্ট করবে। তার আগে একটা ঘটনা ঘটে যে স্পার্মগুলোকে এগ নিজের দিকে অ্যাট্রাক্ট করে। স্পার্ম কি করে? এগটা কি করে? ফার্টিলাইজিন বলে একটা কেমিক্যাল সিক্রেশন করে, ফার্টিলাইজিন। সঙ্গে সঙ্গে স্পার্মও ওর অ্যাগেনস্টে একটা কেমিক্যাল সিক্রেশন করে, তার নাম হচ্ছে অ্যান্টি ফার্টিলাইজিন। তার ফলে এরা কি করে? এই দুটো কেমিক্যালের ইম্পর্টেন্স কি? এই দুটো কেমিক্যালের ইম্পর্টেন্স হচ্ছে যে একই প্রজাতির স্পার্ম এবং এগকে ওরা শনাক্ত করতে পারে এই কেমিক্যালের মাধ্যমে। তারপরে এসে একটা প্রথম স্পার্মটা যখন লাগলো, জোনা পেলুসিডা ZF3 সঙ্গে স্পার্মের হেডটা অ্যাটাচ হয়ে গেল। হওয়ার সঙ্গে সঙ্গে হেডে যে উপস্থিত অ্যাক্রোজোমের মধ্যে থাকে অ্যাক্রোলাইসিন এবং হায়ালুরোনিডেজ এনজাইম। সে জোনা পেলুসিডা লেয়ারটাকে তোমাকে ডাইজেস্ট করতে শুরু করলো, এবং এই ডাইজেস্ট করার ফলে কি করলো? করার পর ভাইটালাইন মেমব্রেন হয়ে যখন তোমার ইনার সাইটোপ্লাজমের মধ্যে প্রবেশ করলো, সাইটোপ্লাজমের মধ্যে প্রবেশ যখনই স্পার্ম নিউক্লিয়াসটা আসবে, তখন এখানে কি হবে? মিওসিস 2 হবে, কারণ এটা মিওসিস 1 স্টেজে ছিল। কি ছিল? মিওসিস 1 স্টেজে ছিল, এই স্টেজটাতে ছিল সেকেন্ডারি স্পার্মাটোসাইট হিসেবে। যখনই মিওসিস 2 হবে, কখন হবে? যখন স্পার্মের নিউক্লিয়াসটা সাইটোপ্লাজমের মধ্যে প্রবেশ করবে, সঙ্গে সঙ্গে এর মিওসিস 2 ঘটবে এবং ম্যাচিওর ওভাম তৈরি করবে। এটা হচ্ছে ম্যাচিওর এগ। এবং স্পার্মের নিউক্লিয়াসটা এর মধ্যে আসার সঙ্গে সঙ্গে, এগের সাইটোপ্লাজমে আসার সঙ্গে সঙ্গে সেখানে কি করবে? এগের কর্টিক্যাল গ্র্যানিউলস, এই যেগুলো হচ্ছে কর্টিক্যাল গ্র্যানিউলস, এবং এর সঙ্গে ক্যালসিয়াম আয়ন, এই দুটো মিলে কি করবে? এই জোনা পেলুসিডার যেখান দিয়ে তোমার স্পার্মটা এন্ট্রি করেছিল, সেটা সব পুরো লেয়ারটাকে আবার রিফিল করে দিবে, অর্থাৎ টাইট করে দেবে, শক্ত করে দিবে। কেন করলো? কারণ স্পার্মের নিউক্লিয়াস ঢুকার সঙ্গে সঙ্গে এখন কেমিক্যাল চেঞ্জেস হলো এগের সাইটোপ্লাজমে, এবং চেঞ্জেসের সঙ্গে সঙ্গে কি হলো? কর্টিক্যাল গ্র্যানিউল এবং ক্যালসিয়াম আয়নটা রিলিজ হলো, যার ফলে সেটা আবার ভাইটালাইন মেমব্রেনটাকে আবার কি করলো? টাফ করে দিল, শক্ত জোনা পেলুসিডাকে টাফ করে দিল, যার ফলে কি হচ্ছে? আর ফার্দার কোনো স্পার্ম এখানে এন্ট্রি করতে পারবে না, যেটাকে বলা হয় পলিস্পার্মে ইনহিবিশন, অর্থাৎ বহু স্পার্ম প্রতিরোধ ক্ষমতা তৈরি করলো। এরপর সেই স্পার্মটা কি করলো? এগের সাইটোপ্লাজম, এগের নিউক্লিয়াসকে ফার্টিলাইজ করলো, ফার্টিলাইজ করার পরে সেখানে সাথে মিওসিস 2 এর মাধ্যমে ম্যাচিওর এগ তৈরি হলো। আশা করি বুঝতে পেরেছ। Thus, it ensure that only one sperm can fertilize an ovum. Okay? এটা এই কর্টিক্যাল গ্র্যানিউল এবং ক্যালসিয়াম আয়ন দুজন মিলে যে ভাইটালাইন মেমব্রেন এবং জোনা পেলুসিডাকে শক্ত করে দিল, এটা এনশিওর করলো কি যে একটাই মাত্র নিউক্লিয়াস বা একটাই মাত্র স্পার্ম একে ফার্টিলাইজ করতে পারছে, এগটাকে, এর চেয়ে বেশি ফার্টিলাইজ করতে পারবে না। The secretion of the acrosome helps the sperm enter into the cytoplasm of the ovum through the zona pellucida and the plasma membrane. তাহলে এর অ্যাক্রোজোমের যে সিক্রেশন, কি সিক্রেশন? অ্যাক্রোলাইসিন এবং হায়ালুরোনিডেজ এনজাইম। এরা কি করে? এরা হচ্ছে হাইড্রোলাইটিক এনজাইম, মানে জলের উপস্থিতিতে বন্ডকে ব্রেক করবে যারা, তারা জোনা পেলুসিডা এবং মেমব্রেনকে ভেদ করে গিয়ে সাইটোপ্লাজমে ঢুকে দিচ্ছে।
স্পার্ম নিউক্লিয়াসকে। দিস ইন্ডিউস দ্য কমপ্লিশন অফ দ্য মিওটিক ডিভিশন অফ দ্য সেকেন্ডারি ওসাইট। তার ফলে গেলে স্পার্মের যখন নিউক্লিয়াস এগের মধ্যে ঢুকলো, এগের সাইটোপ্লাজমটা কি সাইটোপ্লাজমের নিউক্লিয়াস ছিল, সেটা কি হলো মিওসিস 2 ঘটলো এবং সেখানে ম্যাচিওর ওভাম ঘটে। এখানে একটা প্রশ্ন আসে যে মিওসিস 2 কখন হয় oogenesis ক্ষেত্রে? আফটার ফার্টিলাইজেশন। The secondary meiotic division also unequal and result in the formation of second polar body. কারণ মিওসিস 1 ফার্স্ট পোলার বডি তৈরি হয়েছে, আবার এগের স্পার্ম নিউক্লিয়াস যখন আসলো তখন যে ফার্টিলাইজেশন হলো মানে মিওসিস হলো, তার ফলে কিন্তু সেকেন্ড পোলার বডিটা ফর্মেশন হচ্ছে, সেকেন্ড পোলার বডি। And haploid ovum ooted. Soon the haploid nucleus of the sperms and that ovum fuse together to form zygote. তাহলে কি হচ্ছে, নিউক্লিয়াস স্পার্মের নিউক্লিয়াস হ্যাপ্লয়েড এবং ওভামের নিউক্লিয়াস হ্যাপ্লয়েড পরস্পর ফিউজ করে জাইগোট তৈরি করলো, জাইগোট 2n জাইগোট ফরমেশন করবে এরা। হাউ মেনি ক্রোমোজোম উইল বি দেয়ার ইন দ্য জাইগোট? তো জাইগোট হচ্ছে নর্মাল ডিপ্লয়েড সেল, নর্মাল ডিপ্লয়েড সেল মানে হচ্ছে কি এর হচ্ছে অটোজোম হবে 44টা এবং সেক্স ক্রোমোজোম XX হতে পারে বা তোমার XY হতে পারে। টোটাল 46 ক্রোমোজোম এখানে পাওয়া যাচ্ছে। তুমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার চলে এসো যে সেক্স ডিটারমিনেশন, কিভাবে আমরা এই যে জাইগোট তৈরি হলো, এবার এই যে ভ্রূণটা তৈরি হবে তার সেক্সটা কিভাবে ডিটারমিনেশন হবে। One has to remember that the sex of the baby has been decided at this stage itself. এবার যখন n আর n মিলে জাইগোট তৈরি হয়ে গেল, 2n তৈরি হলো, এখানে তোমার মেল না ফিমেল সেটা নির্ধারণ হবে, মেল না ফিমেল। ওকে, লেট আস সি হাউ। এখন আমরা দেখি কিভাবে হচ্ছে। অ্যাজ ইউ নো দ্য ক্রোমোজোম প্যাটার্ন ইন দ্য হিউম্যান ফিমেল ইজ XX। তাহলে এগ যে থাকবে, এটা ধরুন এটা এগ, এটা এগ। তো এগ কি হয়েছে, হ্যাপ্লয়েড নাম্বার অফ ক্রোমোজোম n নাম্বার ক্রোমোজোম, মানে এটা একটা X ক্রোমোজোম ধারণ করে রেখে ধরে নাও। এবার হচ্ছে কি অ্যান্ড দ্যাট ইন দ্য মেল ইজ XY। এবার হচ্ছে কি মেলদের ক্ষেত্রে যে স্পার্মগুলোতে মেল স্পার্ম এটা কিন্তু দু রকমের হতে পারে, একটা হতে পারে X কন্টেইনিং স্পার্ম, একটা হতে পারে Y কন্টেইনিং স্পার্ম, দুরকম হতে পারে, কিন্তু এগ কিন্তু অনলি XY হবে। Therefore, all the haploid gametes produced by the female have the sex chromosome X, whereas in the male gametes, the sex chromosome could be either X or Y. Hence, 50% of the sperms carry the X chromosome and while other 50% carry the Y chromosome. এখানে বুঝতে পারছো যে মেল স্পার্ম যেটা আছে সেখানে কি 50% তোমার কি ক্যারি করছে, X ক্রোমোজোম ক্যারি করছে, 50% প্রবাবিলিটি যে Y ক্যারি করবে। After fusion of the male and female gametes, the zygote would carry either XX or XY depending on whether the sperm carrying X or Y fertilize. এবার ধরলাম এই যে এই Xটা যদি এর সঙ্গে ফিউজ করে, এইটা এক্সট্রা এর সঙ্গে যদি ফিউজ করে তাহলে কি তৈরি হবে, আমার XX তৈরি হবে। আবার এই এগটা যদি এর সঙ্গে ফিউজ করে তাহলে কি তৈরি হবে, XY তৈরি হবে। তাহলে ফিমেল বডিতে X ক্রোমোজোম আছেই, X ক্রোমোজোম এটা কমন, দুটো X ক্রোমোজোম, কিন্তু মেল বডিতে কি মেল স্পার্ম কি X হতে পারে, Y হতে পারে। যদি মেল স্পার্ম X ক্যারি করে এনে ফিমেল এগের সঙ্গে যুক্ত হয় তাহলে সেটা কি হবে, মেয়ে তৈরি হবে। আর মেল স্পার্ম যদি ওয়াই ক্রোমোজোম ক্যারি করে ফিমেল এগের সঙ্গে যুক্ত হয় তাহলে এখানে XY ছেলে তৈরি হবে। ডিপেন্ড করছে কার উপরে, যে ছেলের স্পার্মটা কি কোন টাইপের ক্রোমোজোমকে ক্যারি করছে, সে X ক্রোমোজোম ক্যারি করছে না Y ক্রোমোজোম ক্যারি করছে। X ক্রোমোজোম ক্যারি করলে কেউ মেয়ে, আর যদি Y ক্রোমোজোম ক্যারি করে তাহলে ছেলে তৈরি হবে। The zygote carrying XY would develop into female baby and the XY would be male baby. You will learn more about the chromosomal pattern in chapter 5. That's why scientifically it is correct to say that the sex of the baby is determined by the father, not by the mother. কারণ মায়ের ক্ষেত্রে কি দুটো X ক্রোমোজোম, একই ক্রোমোজোম রয়েছে, বাবার ক্ষেত্রে দুটো আলাদা ক্রোমোজোম। এবার এই যে Y ক্রোমোজোম কোথায় থাকছে, স্পার্মের যে ক্রোমোজোম থাকবে সেই ক্রোমোজোমে একটা ছোট বাহুতে একটা রিজিয়ন রয়েছে, যে রিজিয়নটাকে বলছি আমরা
SRY জিন, SRY সেক্স ডিটারমিনেশন রিজিয়ন ওয়াই, এই SRY জিনটা কি করছে আমাদের TDF টেস্টিস ডিটারমিনেশন ফ্যাক্টরকে অ্যাক্টিভেট করছে, যার ফলে এখান থেকে টেস্টিস তৈরি হচ্ছে, আর টেস্টিস থেকে তৈরি হচ্ছে টেস্টোস্টেরন, আর টেস্টোস্টেরন কি করছে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারগুলোকে নির্ধারণ করছে, স্পারমাটোজেনেসিস ঘটাচ্ছে। বুঝতে পারলে? ওই জন্য ওয়াই ক্রোমোজোম থাকলে তবে মেল। এখানে একই জিনিস যে ফাদার যদি এক্স হয়, মাদার XX হয়, তাহলে এখানে এক্স একই ক্রোমোজোম তৈরি হবে, এখানে আলাদা ক্রোমোজোম। যদি এক্সকে ফিউজ করে তাহলে ফিমেল তৈরি হবে, ফিমেল তৈরি হচ্ছে, আর যদি ওয়াইকে ফিউজ করে তাহলে মেল তৈরি হচ্ছে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, নেক্সট পার্ট হচ্ছে যে কিভাবে আমাদের কি হচ্ছে ইমপ্লান্টেশনটা হয়ে যাচ্ছে। ফার্টিলাইজেশন তো হলো, এবার ফার্টিলাইজেশন হলো, সেক্স ডিটারমিনেশন হলো, এবার সেই জাইগোটটা জরায়ুর মধ্যে এসে কিভাবে ইমপ্লান্ট হবে, অর্থাৎ রোপিত হবে, কিভাবে জরায়ুর মধ্যে ও এসে বসবে। The mitotic division starts as the zygote moves through the isthmus of the oviduct called cleavage towards the uterus and forms 2, 4, 8, 16 cells called blastomere. তাহলে যখন এখানে ধরো না এটা এই জায়গাটা ফিউশন হচ্ছে, জাইগোট ফিউজ হচ্ছে, এই দেখো দুটো নিউক্লিয়াস এখানে ফিউজ হয়ে গেল, তাহলে ফর ডে ওয়ানে কি হলো তোমার ফিউজ হলো, ফিউজ হওয়ার পর ডে টুতে এসে কি হলো ক্লিভেজ, ফার্স্ট ক্লিভেজ অকার ইন ডে 2 সেল স্টেজ। তারপর এভাবে তোমার এগের সাইটোপ্লাজমটা সেম থাকলো, কিন্তু ওর মধ্যে কোষের সংখ্যার পরিবর্তন ঘটছে। তার এখানে 2 থেকে 4টা সেল, 8টা সেল, 8টা সেল থেকে তোমার 16টা সেল, 16 থেকে 64টা সেল, এভাবে তোমার করতে করতে 8 থেকে 9 দিন, অর্থাৎ অনেকে বলে 7 to 9 বা 8 to 9 ডেজে এসে ইমপ্লান্ট হয়ে গেল। এবার এগুলো হলো কিভাবে, প্রথমে দেখো জাইগোট 2n নাম্বার, ফার্স্ট ক্লিভেজ 30 ঘন্টায় প্রথম ক্লিভেজটা হলো, মানে 0 আওয়ার্স থেকে এই ক্লিভেজটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ ধরো একটা জাইগোট রয়েছে, এটা জাইগোট, এবার এই জাইগোটটা যখন ফার্স্ট ক্লিভেজ হবে, নর্মাল ক্লিভেজ হলে কি হবে, এগের সাইটোপ্লাজম ঠিক আছে, ওর মধ্যে তোমার নিউক্লিয়াসের বিভাজন ঘটছে, সাইটোপ্লাজম নিউক্লিয়াসের বিভাজন ঘটছে, এটা নর্মাল। কিন্তু যদি এরকম হয় যে দুটো কোষ বিভাজন হয়ে গেল, দুটো আলাদা তৈরি হয়ে গেল, তাহলে কি হলো আইডেন্টিক্যাল টুইন্স তৈরি হবে, মানে জেনেটিক্যালি 100% সিমিলার দুটো বেবি তৈরি হবে। এরকম হতে পারে ক্লিভেজ হওয়ার সময় দেখা গেল যে কোনো একটা অংশ জোড়া লেগে থেকে গেল, তখন কি হচ্ছে জয়েন্টেড বেবি তৈরি হবে। ক্লিভেজটা খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা অ্যানিমালের ক্ষেত্রে ক্লিভেজটা আলাদা হয়। কারোর ক্ষেত্রে লঙ্গিটিউডিনাল ফার্স্ট ক্লিভেজটা খুব ইম্পর্টেন্ট, কারণ কারোর ক্ষেত্রে লঙ্গিটিউডিনাল ক্লিভেজ হয়, কারোর ক্ষেত্রে ট্রান্সভার্স ক্লিভেজ হয়, কারোর ক্ষেত্রে রেডিয়াল ক্লিভেজ হয়। এর লঙ্গিটিউডিনাল ক্লিভেজ ছিল, তারপর ট্রান্সভার্স ক্লিভেজ হচ্ছে। এরকমভাবে কোষ মাইটোসিস কোষ বিভাজন হতে হতে অনেকগুলো কোষ, 64খানা কোষের একটা সমাহার তৈরি হবে, সেটাকে আমরা ব্লাস্টোমিয়ার বলছি। কতক্ষণে? মোটামুটি 60 আওয়ার্সের মধ্যে পরে। এরপর 6 দিনে কি হলো, 6 থেকে 7 দিনে আমাদের কি হলো, এভাবে একটা ব্লাস্টুলা তৈরি হবে, ব্লাস্টুলা, যেখানে কি হচ্ছে ব্লাস্টোসিল, একটা গহ্বর রয়েছে, তার নাম হচ্ছে ব্লাস্টোসিল, এবং ইনার সেল মাস তৈরি হয়েছে। এবার এই ইনার সেল মাসটা কি করবে, তোমার এখানকার যে বাইরের দিকের যে কোষ প্রাচীর রয়েছে, এটাকে আমরা বলছি ট্রোফোব্লাস্ট। এই ট্রোফোব্লাস্ট থেকে কি হচ্ছে তোমার কিভাবে ইমপ্লান্ট হচ্ছে দেখো, প্রথমে এখানে 8 থেকে 9 দিনে কি হলো ব্লাস্টোমিয়ারটা চলে আসলো, ব্লাস্টোসিসটা চলে আসলো। আসার পর এখানে দেখো এন্ডোমেট্রিয়াম ওয়ালের সঙ্গে অ্যাটাচ হচ্ছে। কিভাবে অ্যাটাচ হচ্ছে, ফার্স্ট দেখো এই যে এটা হচ্ছে ট্রোফোব্লাস্ট সেল, ট্রোফোব্লাস্ট লেয়ার, এই লেয়ারটা হচ্ছে ট্রোফোব্লাস্ট লেয়ার। এই ট্রোফোব্লাস্ট লেয়ারটা এন্ডোমেট্রিয়াম ওয়ালের সঙ্গে যুক্ত হবে। যুক্ত হওয়ার পরে সে কি করবে, এভাবে তোমার দুটো জিনিস তৈরি করবে, একটা হচ্ছে ট্রোফোব্লাস্ট থেকে সিনসিটোট্রোফোব্লাস্ট এবং সাইটোট্রোফোব্লাস্ট, অর্থাৎ এরকমভাবে যদি কোষটা হয়, তাহলে এখানে ধরে নাও ইনার সেল মাস এই জায়গাটাতে থাকলো, এবং এখান থেকে আঙুলের মতো প্রবর্ধক বেরোবে। এটা হচ্ছে কি সিনসিটোট্রোফোব্লাস্ট, এটা হচ্ছে সাইটোট্রোফোব্লাস্ট, আর আঙ্গুলের মতো প্রবর্তক যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে সিনসিটোট্রোফোব্লাস্ট।
সিনসিটোট্রোফোব্লাস্ট। তো ইমপ্লান্ট হওয়ার জন্য প্রথমে কি হলো, প্রথমে ব্লাস্টোসিস্টটার সঙ্গে অ্যাটাচ হলো। অ্যাটাচ হওয়ার পর যে এই যে ইনার সেল মাসের বাইরের দিকে যে কী হলো, এখানে কী হবে, এভাবে তোমার আঙ্গুলের মতো প্রবর্ধক তৈরি হবে। এই ট্রোফোব্লাস্ট সেলটা তোমার বিভাজন হলো, দু রকমের কোষ তৈরি করবে, একটা সিনসিটোট্রোফোব্লাস্ট, একটা সাইটোট্রোফোব্লাস্ট। এবার হচ্ছে এখান থেকে যখন এন্ডোমেট্রিয়াম ওয়ালের ভিতরে যখন এই প্রাচীরটা তৈরি করছে, এখানে বিভিন্ন ধরনের ব্লাড ভেসেল, এই ট্রোফোব্লাস্ট সেল, ট্রোফোব্লাস্ট তৈরি হলো। এবং হওয়ার ফলে এখানে এনভেলপ ভেসেল তৈরি হবে, ইউট্রাইন ভেসেল, অর্থাৎ এটা হচ্ছে আমাদের জরায়ুর এন্ডোমেট্রিয়াম, আর এটা হচ্ছে আমাদের ব্লাস্টোসিস্ট। এরপরে কি করবে, ব্লাস্টোসিস্ট এখানে অ্যামনিওটিক ক্যাভিটি, ইয়ক স্যাক, ইউট্রাইন লাইনিং করার পরে আলটিমেট গিয়ে দেখো এখানে তৈরি হয়েছে এই যে আঙুলের মতো ভিলি। এই ভিলিগুলো হচ্ছে তোমার কোরিওনিক ভিলি বলা হয়ে থাকে, কোরিওনিক ভিলি বলা হয়ে থাকে। এই কোরিওনিক ভিলিটা কি করে, এটা হচ্ছে সিনসিটোট্রোফোব্লাস্টগুলো বৃদ্ধিপ্রাপ্ত এন্ডোমেট্রিয়াম ওয়ালের সঙ্গে যুক্ত হয় এবং আলটিমেট এর আগে প্লাসেন্টা ফর্মেশন করে, এবং এই ভিতরের মধ্যে তোমার কি ধরে এমব্রায়োটা ডেভেলপমেন্ট, এটা হচ্ছে এমব্রায়োর ফুড, ইয়ক স্যাক, আর এটা হচ্ছে এমব্রায়ো, এই যে গ্রিন কালার যেটা হচ্ছে এই জায়গাতে এমব্রায়ো ডেভেলপমেন্টটা শুরু হয়। আর এখানে অ্যামনিয়ন, কোরিয়ন এবং অ্যালান্টয়েস তিনটে লেয়ার দ্বারা আবৃত থাকে। দ্য এমব্রায়ো উইথ 8 to 16 ব্লাস্টোমের ইজ কল্ড মরুলা। যখন 8টা থেকে 16টা কোষ থাকে তখন সেটাকে আমরা বলছি মরুলা। মোটামুটি এটা হচ্ছে মরুলা। দ্য মরুলা কন্টিনিউ টু ডিভাইড অ্যান্ড ট্রান্সফর্ম ইন্টু ব্লাস্টোসিস্ট, এটাকে আমরা বলছি ব্লাস্টোসিস্ট। And inner groups of cell attached to the trophoblast called the inner cell mass. এবার এখানে ব্লাস্টোসিস্ট হলো, ব্লাস্টোসিস্ট আর অ্যারেঞ্জ ইনটু অ্যান আউটার লেয়ার কল্ড ট্রোফোব্লাস্ট। এবার এই যে ব্লাস্টোলার মধ্যে কিছু কোষ কন্টিনিউয়াসলি বিভাজিত হলো, বাকি কোষগুলো বিভাজন ক্ষমতা ছেড়ে দিল, ছাড়ার ফলে কি হচ্ছে, এরকম একটা ব্লাস্টোসিল তৈরি করলো এবং ইনার সেল মাস তৈরি করলো, এবং তার চারিদিকে কি হলো, যে কভারটা থাকলো তাকে আমরা বললাম ট্রোফোব্লাস্ট। An inner group of cell attached to the trophoblast called the inner cell mass, এবং এই ট্রোফোব্লাস্টের সঙ্গে যে কোষগুলো যুক্ত থাকলো তাকে বলা হচ্ছে inner cell mass. The trophoblast layer then gets attached to the endometrium and inner wall mass gets differentiated as the embryo. তার কি হলো, এই ট্রোফোব্লাস্ট সেলগুলো তোমার এভাবে তোমার আঙ্গুলের মধ্যে ফিঙ্গার লাইক প্রজেকশন হয়ে ইনার সেল মাস বলছে এন্ডোমেট্রিয়াম ওয়ালের সঙ্গে যুক্ত হলো এবং আলটিমেট কি তৈরি করবে, আলটিমেট প্লাসেন্টা ফর্মেশন করবে। After attachment, the uterine cells divide rapidly and cover the blastocyst. তাহলে ইউটেরাইন সেলগুলোকে, ইউটেরাইন সেল বলতে এই যে এন্ডোমেট্রিয়ামের যে সেল রয়েছে সেগুলো র্যাপিডলি ডিভাইড করবে এবং পুরো এমব্রায়োটাকে দেখো ওর এন্ডোমেট্রিয়াম ওয়ালটা কভার করে ভিতরের দিকে ঢুকিয়ে নিয়েছে। As a result, the blastocyst becomes embedded in the endometrium of the uterus. This is called implantation. এবার এই যে কমপ্লিটলি এমব্রায়োটা বাইরে ছিল, এটা ভিতরের দিকে ঢুকে এন্ডোমেট্রিয়াম ওয়ালের ভিতরে চলে যাবে। এই যে এন্ডোমেট্রিয়াম ওয়ালের ভিতরে চলে যাবে। এই ভিতরে চলে গিয়ে ফিক্সড হয়ে যাওয়াটাই হচ্ছে ফিক্সড হয়ে গেল এবং ব্লাড ভেসেলগুলো ইউটারাসের সঙ্গে জরায়ুর ব্লাড ভেসেলের রক্তবাহের সঙ্গে যুক্ত করে দিল। এটাকে বলা হচ্ছে ইমপ্লান্টেশন, মানে সাকসেসফুলি অ্যাটাচ অর এমবেডেড ইনটু দ্য endometrium wall of the uterus is called implantation. আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি। তো ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। কোনো সমস্যা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ।